হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তোলারাম কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শামিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আমি আজকে তোমাদেরকে পড়াবো অর্থনীতি তৃতীয় পত্র, অধ্যায় হচ্ছে ভোগ ও সঞ্চয় অপেক্ষ। আমি ইতিপূর্বেই তোমাদেরকে এই অধ্যায়ে 4-5টা ক্লাস নিয়ে ফেলেছি। খুব শীঘ্রই এই চ্যাপ্টারটা আশা করছি শেষ হয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ টপিকস আরও বাকি আছে, চেষ্টা করব আর 1-2টা ক্লাসের মধ্যেই এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলতে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার রেকর্ডেড ক্লাসটা দেখছো, তারা কমেন্ট বক্সে তোমাদের প্লিজ একটু গ্রুপের নাম এবং নিজেদের নাম এবং রোল নম্বরগুলো একটু দিবে। এগুলো তোমাদের হাজিরা হিসাবে কাউন্ট করা হবে। যারা বিবিএস গ্রুপের আছো তারা গ্রুপ নাম্বার বিবিএস দিয়ে নিজেদের নাম রোল নম্বর দিবে। আর যারা বিএ এবং বিএসএস আছো তারা তাদের গ্রুপের নাম বিএ বিএসএস লিখে নিজেদের নাম এবং রোল নম্বরগুলো কমেন্ট বক্সে একটু দিয়ে দিবে। ওকে, তাহলে আমি শুরু করছি, আমার ক্লাসটা শুরু করছি। আজকে আমি ইতিপূর্বেই বিগত 4-5টা ক্লাসে তোমাদের ভোগ কাকে বলে, ভোগ অপেক্ষক কি, ভোগ সমীকরণ কি, তারপর স্বয়ংভূত ভোগ কি, পরিচিত ভোগ কি, ভোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয়, সমীকরণ থেকে কিভাবে আমাদেরকে ভোগ রেখা অঙ্কন করতে হয়, তারপরে সঞ্চয় কি, সঞ্চয় অপেক্ষক কিভাবে গঠন করা হয়, এগুলো বিভিন্ন কিছু পড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য কি কি। একটি স্বল্পকালীন, আমাদের টপিক্সটার নাম হচ্ছে স্বল্পকালীন, টপিক্সের নাম হলো স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য। বইতে 7-8টা পয়েন্ট আছে, ঠিক আছে, 7-8টা পয়েন্ট আছে। আমাদের ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো, যেমন এটা হচ্ছে ভোগ অপেক্ষকটা হচ্ছে আমার কি একমাত্রিক ভোগ অপেক্ষক, এটার ঘাত হচ্ছে 1। যেমন আমার স্বল্পকালীন একটা ভোগ অপেক্ষক যদি নিই c = a + by, এই ভোগ অপেক্ষকটা আমার হচ্ছে কি একমাত্রিক ভোগ অপেক্ষক। এটা হচ্ছে আমার 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, এই এটাকে আমরা বলবো যে ভোগ অপেক্ষকে আমাদের স্বয়ংভূত ভোগ ব্যয় থাকবে। অর্থাৎ স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে কি স্বয়ংভূত ভোগ আর অন্যটা হচ্ছে কি প্ররোচিত ভোগ। অর্থাৎ স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, অন্যটা হচ্ছে প্ররোচিত ভোগ। তার মানে ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে 1 নাম্বারটা আমি লিখতে পারি, স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে একমাত্রিক ভোগ অপেক্ষক, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বরটা কি বললাম, যে স্বয়ংভূত, 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয় থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি, স্বল্পকালীন ভোগ ব্যয় হলো স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত, স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগের সমষ্টি হলো, স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ ব্যয়ের সমষ্টি হলো স্বল্পকালীন ভোগ ব্যয়। 4 নম্বরটা কি, 4 নম্বরটা হচ্ছে আয় বাড়লে এপিসি কমে। অর্থাৎ 4 নম্বরটা কি, আয় বাড়লে এপিসি কমে। এই জিনিসটা আমরা একটু গাণিতিকভাবে দেখব আর গ্রাফিক্যালি দেখব, ঠিক আছে। এগুলো প্রথমটা কি বললাম, একমাত্রিক ভোগ অপেক্ষক। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, স্বয়ংভূত ভোগ ব্যয় অন্তর্ভুক্ত থাকবে। 3 নম্বরটা কি বলেছি, যে স্বল্পকালীন ভোগ ব্যয় হচ্ছে আমাদের স্বয়ংভূত ভোগ, এই পার্টটা হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ, আর এই পার্টটা আমার হচ্ছে প্ররোচিত ভোগ। এই দুইটার সমষ্টি হচ্ছে স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ ব্যয়ের সমষ্টি হচ্ছে আমার স্বল্পকালীন ভোগ ব্যয়। 4 নম্বর বৈশিষ্ট্য বলেছি যে আয় বাড়লে এপিসিটা কমে। এপিসিটা কি, এপিসিটা হচ্ছে আমার কি
এপিসিটা হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, বা বাংলায় হচ্ছে গড় ভোগ প্রবণতা। তাহলে 4 নাম্বার বৈশিষ্ট্যটা আমরা একটু ডিটেইলসে দেখব। 4 নাম্বার বৈশিষ্ট্যটা আমরা কি করব, ডিটেইলসে একটু দেখব। আমাদের বৈশিষ্ট্যটা কি, আয় বাড়লে, 4 নাম্বারটা কি, আয় বাড়লে, আমরা আবার একটু লিখি, আয় বাড়লে এপিসি কমবে। ঠিক আছে, আয় বাড়লে এপিসি কমবে। এপিসিটা কি, এপিসিটা হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, বা বাংলায় হচ্ছে গড় ভোগ প্রবণতা, গড় ভোগ প্রবণতা। ওকে, আমার এপিসিটা হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, বা বাংলায় হচ্ছে গড় ভোগ প্রবণতা। তাহলে আমি একটা স্বল্পকালীন আমি একটা ভোগ অপেক্ষক নেই, সি ইকুয়াল টু নেই এ প্লাস বি ওয়াই। ওকে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিলাম। এখান থেকে আমি এপিসি সূত্র দিয়ে বের করব। আমরা জানি এপিসি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সি এর জায়গায় এই ফাংশনটা লিখি, এ প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, এই ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, থাকবে কি এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি। আমার এই জিনিসটা থাকবে। ওকে, এই জিনিসটা থাকবে। এখন তাহলে এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখতে পারি, এ ইন্টু 1 বাই ওয়াই প্লাস বি। তাহলে লিখতে পারি এ ইন্টু ওয়াই ইনভার্স প্লাস বি। এটা আমরা লিখতে পারি না, এ ইন্টু ওয়াই ইনভার্স প্লাস বি, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা যেহেতু বলেছি যে আয় বাড়লে এপিসিটা কমবে, অর্থাৎ ইনকামের সাথে আমি এপিসির একটা রিলেশন দেখাতে চাচ্ছি। ইনকামের সাথে আমি যেহেতু এপিসির রিলেশনটা দেখাতে চাচ্ছি, তার মানে আমার ওয়াই এর সাপেক্ষে এপিসিকে অন্তর্করণ করতে হবে। তাহলে আমি এখানে এপিসিটা আমি কি পেলাম, এপিসি ইজ ইকাল টু এ ইন্টু ওয়াই ইনভার্স প্লাস বি, এই জিনিসটা পেলাম। এখন তাহলে আমি ওয়াই এর সাপেক্ষে এই এপিসিটাকে আমি অন্তর্করণ করব, যেহেতু আমি এপিসির সাথে ইনকামের রিলেশনটা দেখতে চাচ্ছি। তাহলে কি দিব, ডি বাই ডি ওয়াই এ ইন্টু ওয়াই ইনভার্স প্লাস বি। তাহলে আমি এ ইন্টু -1 ওয়াই -1 -1। ওকে, বা এই স্টেপটা আরেকটু আমি ভেঙে লিখি, আরেকটু যদি তোমাদের বোঝার সুবিধার জন্য এখান থেকে যদি ভেঙে লিখি, ডি ডিভাইডেড বাই ডি ওয়াই এ ইন্টু ওয়াই ইনভার্স প্লাস ডি ডিভাইডেড বাই ডি ওয়াই, এই হচ্ছে বি। এর পরের স্টেপে আমি লিখতে পারি এ ইন্টু -1 ওয়াই -1 -1 প্লাস 0। বি এর সাপেক্ষে ওয়াই, বি কে আমি যদি ওয়াই এর সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে কি হবে, বি যেহেতু একটা কনস্ট্যান্ট মান, তার মানে হয়ে যাবে 0। এখানে কত হবে, এ -1 ওয়াই -2, তাহলে -a ওয়াই -2 পাশে আমি লিখছি ইকুয়াল টু হবে -a, এভাবে লিখতে পারি না, y -2 কে 1 বাই y স্কয়ার দিয়ে লিখতে পারি তো, তাই না? উপরে তাহলে নিয়ে যাই -a ডিভাইডেড বাই y স্কয়ার। এটা কি, -a যেহেতু আছে তার মানে এটা হবে -a ডিভাইডেড বাই y স্কয়ার লেস দ্যান 0, অর্থাৎ এটা হচ্ছে -a ডিভাইডেড বাই y স্কয়ার লেস দ্যান 0। মাইনাস যেহেতু আছে নেগেটিভ মান, তার মানে নেগেটিভ মান যেহেতু এসেছে, তার মানে আমরা এই গাণিতিক ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি যে y এর সাপেক্ষে আমি যদি এপিসি কে অন্তর্করণ করি, নেগেটিভ মান যেহেতু এসেছে লেস দ্যান 0 এসেছে, তার মানে আমরা বলতে পারি যে y এর সাথে এপিসি এর সম্পর্কটা
নেগেটিভ বা ঋণাত্মক একটা সম্পর্ক। অর্থাৎ আমার ওয়াই বাড়লে, ইনকামটা যদি আমার বাড়ে, তাহলে আমার এপিসিটা কি হবে? কমবে। ওয়াই এর সাথে এপিসির আমার কি দেখতে পাচ্ছি? নেগেটিভ একটা রিলেশন বা বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করি আমি স্টেপ বাই স্টেপ একদম করে দিয়েছি। গাণিতিক বিশ্লেষণগুলো খুব একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ করে দিয়েছি। আর এই যে ডিরাইভেশনটা করলাম, এটা হচ্ছে পাওয়ার রুল অনুযায়ী করেছি। ঠিক আছে, অন্তর্করণটা পাওয়ার রুল দিয়ে করেছি। স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করে দিয়েছি। আশা করি তোমরা এই গাণিতিক বিশ্লেষণটা বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা গাণিতিকভাবে দেখলাম যে আমাদের আয় বাড়লে এপিসিটা কমে। এই জিনিসটাই আমরা এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে একটু দেখব। এই জিনিসটাই আমরা চলে যাব গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা এই জিনিসটা এখন একটু দেখব। তাহলে আমি যদি গ্রাফ আঁকি, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে ভূমি অক্ষে দিলাম ওয়াই, লম্ব অক্ষে দিলাম সি, 45 ডিগ্রি একটা লাইন আঁকলাম, ভোগ রেখা আঁকি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এই জায়গায় একটা পয়েন্ট দিলাম, এদিকে দিলাম, আর এদিকে একটা পয়েন্ট দিলাম। এটা হচ্ছে এ, ই, এফ, এইচ, এইচ, এই জায়গায় পয়েন্ট দিলাম, এম। রশ্মি আঁকি। আমরা জানি এপিসি নির্ণয় করার জন্য আমাদেরকে রশ্মি আঁকতে হবে, y1, y2, y3। ওকে, আমরা কি করলাম? আমরা একটা 45 ডিগ্রি লাইন এঁকে একটা স্বল্পকালীন ভোগ রেখা আঁকলাম, c ইজ ইকুয়াল টু a প্লাস বি ওয়াই। 45 ডিগ্রি লাইনকে এফ বিন্দুতে এই ভোগ রেখাটা ইন্টারসেক্ট করেছে। এই পয়েন্টের নাম দিলাম এফ। আরও দুইটা ই এবং জি, আরও দুইটা আমরা বিন্দু নিলাম। আমরা কি জানি? এপিসি আমাদেরকে ভোগ রেখা থেকে আমরা যদি এপিসি নির্ণয় করতে যাই, এপিসি নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? আমাদেরকে মূল বিন্দু থেকে কি করতে হবে? রশ্মি আঁকতে হবে, তাই না? মূল বিন্দু থেকে এপিসি নির্ণয়ের জন্য আমাদেরকে রশ্মি আঁকতে হবে। তাহলে মূল বিন্দু থেকে আমি ই বিন্দুতে একটা রশ্মি আঁকলাম, আবার জি বিন্দুতে একটা রশ্মি আঁকলাম। তাহলে দেখো, এই ই, এফ, জি তিনটা বিন্দু পেলাম। তিনটা বিন্দুতে আমরা কি করব? তিনটা আয় পেয়েছি, তাই না? ও y1 আয়ে আমরা এপিসি কত দেখব, ও y2 আয়ে আমরা এপিসি কত তা দেখব, এবং ও y3 আয় স্তরে এপিসিটা কত সেটা আমরা দেখব। আবার দেখো y1 এটা হলো 45 ডিগ্রি লাইন, এর মধ্যে দিয়ে গেছে। তাহলে এই y1 এর এই মাঝখানে যে 45 ডিগ্রি লাইন গেছে, এই বিন্দুটাকে আমরা নাম দিব কি? এম বিন্দু। ওকে, এখন তাহলে আমরা এই জায়গায় দেখব ও y1 আই স্তরে আমাদের এপিসিটা কত। এপিসি ইজ ইকুয়াল টু, সূত্র জানি, সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে ও y1 আই স্তরে আমাদের এপিসি কত? ই y1 ডিভাইডেড বাই ও y1। ঠিক আছে, ই y1 দেখলাম। এখন ও y1 যেহেতু 45 ডিগ্রি লাইন, ও y1 আর এম y1 আমাদের সেম, তাহলে আমরা ও y1 এর জায়গায় লিখতে পারি এম y1। এটা কি? গ্রেটার দেন 1। কেন? কারণ আমি কি বলেছি? ও y1 ইকুয়াল টু এম y1 এবং ই y1 আমার হচ্ছে গ্রেটার দেন এম y1। তাহলে ই y1টা যেহেতু এম y1 এর চেয়ে বড়, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে আমার গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ 1 এর চেয়ে বড় হবে, পজিটিভ একটা মান আমার আসবে। ওকে, আমি কি করলাম? ও y1 আই স্তরে এপিসিটা বের করলাম। এপিসি সূত্র কি? সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে ও y1 আই আমার সি কত? ই y1।
আর ওয়াই কত, ও ওয়াই ওয়ান। এখন ই ওয়াই ওয়ান ঠিকই আছে, ও ওয়াই ওয়ানের জায়গায় আমি লিখতে পারি কি এম ওয়াই ওয়ান, যেহেতু আমরা জানি 45 ডিগ্রি লাইনে উপরে কি এই বিন্দুটা ছেদ করেছে, তার মানে এই 45 ডিগ্রি লাইনে আমার যে বিন্দুটা ছেদ করেছে এম বিন্দু, তার মানে আমরা বলতে পারি আমার এই দূরত্ব এম ওয়াই ওয়ান আর ও ওয়াই ওয়ান সেম। ও ওয়াই ওয়ানের বদলে আমরা এম ওয়াই ওয়ানটা লিখতে পারি। এখন দেখো আমার ই ওয়াই ওয়ানটা গ্রেটার দেন হচ্ছে এম ওয়াই ওয়ান, অর্থাৎ ই ওয়াই ওয়ানটা আমার এম ওয়াই ওয়ানের চেয়ে বড়। তার মানে আমরা এই পুরো জিনিসটা লিখতে পারি ই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়াই ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান। ওকে, আশা করি ক্লিয়ার। এখন তাহলে আমরা এর পরে ইনকাম স্তরে যাব। ও ওয়াই টু, ও ওয়াই টু আয়ে আমাদের এপিসিটা কত, এপিসি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ওয়াই, তাহলে এফ ওয়াই টু ডিভাইডেড বাই ও ওয়াই টু লিখতে পারি। ও ওয়াই টুর জায়গায় লিখতে পারি এফ ওয়াই টু, যেহেতু 45 ডিগ্রি লাইন। ও ওয়াই টুর জায়গায় লিখতে পারি এফ ওয়াই টু কাটাকাটি যাবে, থাকবে কত, ইকুয়াল টু 1। ওকে, এফ ওয়াই টু কাটাকাটি যাবে, থাকবে কত, ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি। কেন ও ওয়াই টু এর জায়গায় আমরা এফ ওয়াই টু দিলাম, কারণ 45 ডিগ্রি লাইনকে আমার ছেদ করেছে, 45 ডিগ্রি লাইনকে আমার ভোগ রেখাটা এফ বিন্দুতে ছেদ করেছে, তার মানে আমরা বলতে পারি ও ওয়াই টু ইকুয়াল টু এফ ওয়াই টু আমরা লিখতে পারি। ঠিক আছে, যেহেতু 45 ডিগ্রি লাইনকে ছেদ করেছে সেহেতু আমরা বলতে পারি যে ও ওয়াই টু ইজ ইকুয়াল টু এফ ওয়াই টু। ওকে, আমরা কিন্তু তাহলে ও ওয়াই ওয়ান আই স্তরে এপিসিটা দেখলাম, ও ওয়াই টু আই স্তরে এপিসিটা দেখলাম। এখন আমাদের বাকি আছে ও ওয়াই থ্রি আই স্তরে, ও ওয়াই থ্রি আই স্তরে আমি এই সাইড দিয়ে লিখছি। আমরা তাহলে দেখব ও ওয়াই থ্রি আই স্তরে আমার এপিসি ইজ ইকুয়াল টু, সূত্র দিলাম সি ডিভাইডেড বাই ওয়াই। আমার সি কতখানি, জি ওয়াই থ্রি, ওয়াই কতখানি, ও ওয়াই থ্রি, তাহলে জি ওয়াই থ্রি ঠিকই থাকলো। ও ওয়াই থ্রি এর জায়গায় আমি লিখতে পারি 45 ডিগ্রি লাইন কি এইচ ওয়াই থ্রি। ওকে, এটা হবে আমার লেস দেন 1। কেন, কারণ আমি বলছি ও ওয়াই থ্রি ইজ ইকুয়াল টু আমার হবে এইচ ওয়াই থ্রি, এবং আমার কি এইচ ওয়াই থ্রি ইজ গ্রেটার দেন জি ওয়াই থ্রি। ওকে, আমরা লিখতে পারি ও ওয়াই থ্রি ইজ ইকুয়াল টু এইচ ওয়াই থ্রি, কারণ 45 ডিগ্রি লাইনে আমরা জানি যে আমার এই দূরত্ব আর এই দূরত্ব সমান, অতএব আমরা ও ওয়াই থ্রি এর জায়গায় আমরা লিখতে পারি এইচ ওয়াই থ্রি। আর আমরা দেখতে পাচ্ছি কি আমার এইচ ওয়াই থ্রিটা আমার কি গ্রেটার দেন, এইচ ওয়াই থ্রি ইজ গ্রেটার দেন জি ওয়াই থ্রি, অর্থাৎ এইচ ওয়াই থ্রিটা আমার জি ওয়াই থ্রি এর থেকে বড়, তার মানে আমার এই জিনিসটা ছোট, ভোগের এই অংশটা আমার কি ছোট, জি ওয়াই থ্রিটা আমার এইচ ওয়াই থ্রির তুলনায় ছোট, তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে পুরো ভগ্নাংশটা আমার 1 এর চেয়ে ছোট। ওকে, তাহলে তিনটা আই স্তরে আমরা দেখতে পেলাম, প্রথমে হচ্ছে গ্রেটার দেন 1 পেলাম, তারপরে ও ওয়াই টু আই স্তরে পেলাম ইকুয়াল টু 1, এবং শেষে ও ওয়াই থ্রি আই স্তরে আমরা পেলাম কি এপিসিটা লেস দেন 1। তার মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকামটা বাড়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে, এপিসিটা কমছে। অর্থাৎ আমি কি বলতে পারি যে আমরা কি বলতে পারি যে আয় বাড়লে আমার এপিসিটা কি হচ্ছে, কমছে। ইনকাম বাড়ার সাথে সাথে আমার গড় ভোগ প্রবণতাটা কমে যাচ্ছে। ওকে, আমরা গাণিতিক বিশ্লেষণ দেখলাম এবং কি করলাম, চিত্রের সাহায্যে দেখলাম। কেমন, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। আমাদের এই 4 নাম্বার বৈশিষ্ট্য কিন্তু শেষ। এখন আমাদের চলে যাব 5 নাম্বার বৈশিষ্ট্যে। আমি কি পড়াচ্ছি, আমার টপিকস হচ্ছে
স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য। আমরা 4 নাম্বার বৈশিষ্ট্যটা পড়ে ফেললাম। 4 নাম্বার বৈশিষ্ট্যটা কি কি ছিল? আয় বাড়লে এপিসি কমে। আয় বাড়লে এপিসি কমে। এখন চলে যাব 5 নাম্বার বৈশিষ্ট্যে। 5 নাম্বার বৈশিষ্ট্যটা কি? প্রান্তিক ভোগ প্রবণতা স্থির। প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। প্রান্তিক ভোগ প্রবণতা স্থির, অর্থাৎ এমপিসিটা আমাদের কি হবে? স্থির থাকবে। স্বল্পকালীন ভোগ অপেক্ষক নেই, এ প্লাস বিওয়াই। এখান থেকে আমি সূত্র দিয়ে করি, এমপিসিটা বের করি, ডি বাই ডিওয়াই, সি এর জায়গায় মানটা বসাই, এ প্লাস বিওয়াই ইকুয়াল টু ডি বাই ডিওয়াই এ প্লাস বি ডি বাই ডিওয়াই ওয়াই। এখানে হয়ে যাবে, এটা যেহেতু ধ্রুবক আছে, বি ইন্টু ডিওয়াই বাই ডিওয়াই, 0 প্লাস বি ইন্টু ডিওয়াই ডিওয়াই কাটাকাটি হয়ে যাবে 1। তাহলে কি হবে? বি। তাহলে এমপিসিটা আমার হবে কত? বি। ডিরাইভেশন করে ভোগ অপেক্ষকে y এর সাপেক্ষে অন্তরকরণ করে আমরা এমপিসির মান পেলাম বি। বি যেহেতু দেখো একটা কনস্ট্যান্ট টার্ম, বি এর মানটা হচ্ছে কি? এবিসি আমরা কি জানি? ধ্রুবক, তাই না? বি যেহেতু আমার একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক, তার মানে আমরা বলতে পারি যে প্রান্তিক ভোগ প্রবণতাটা স্থির থাকবে। আমরা কি জানি? স্থির মান আসছে। দেখো আমাদের ডিরাইভেশন করে বি আসছে। আমরা কি জানি? এবিসিডি এগুলা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমার মানটা কি হবে? ফিক্সড থাকে বা স্থির থাকে, কোনো চেঞ্জ হয় না, বাড়েও না কমেও না, স্থির থাকে। তাহলে আমরা গাণিতিকভাবে ডিরাইভেশন করে গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা দেখতে পেলাম যে প্রান্তিক ভোগ প্রবণতাটা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে যেহেতু একটা ধ্রুবকের মান আসে, কনস্ট্যান্ট টার্ম আসে, এজন্য আমি বলবো আমরা প্রান্তিক ভোগ প্রবণতাটা স্থির থাকবে। এখন আমার গাণিতিক ডিরাইভেশন শেষ। আমি এখন একটু চিত্রের সাহায্যে আমরা দেখি যে চিত্রের সাহায্যে আমাদের প্রান্তিক ভোগ প্রবণতাটা কি হয়। আমরা যদি একটা চিত্র আঁকি, চিত্রের সাহায্যে আমরা দেখি যে আমাদের কি হয়। ভূমি অক্ষে দিলাম আয়, লম্ব অক্ষে দিলাম ভোগ ব্যয়। এই হলো 45 ডিগ্রি রেখা আঁকলাম, এই হলো স্বল্পকালীন ভোগ ব্যয় রেখা আঁকলাম। সি ইজ ইকাল টু এ প্লাস বি ওয়াই। এখানে দিলাম বি, এই পয়েন্টে দিলাম এখানে দিলাম এ। এখানে ডি দেই, এখানে দেই ই, এখানে দেই y1, এখানে দেই y2। তাহলে দেখো আমি যদি আমরা একটা ভোগ রেখা আঁকলাম, স্বল্পকালীন ভোগ রেখা আঁকলাম। আমরা ভূমি অক্ষে দিয়েছি কি? আয়, আর লম্ব অক্ষে ধরেছি ভোগ ব্যয়। স্বল্পকালীন ভোগ ব্যয় রেখা আঁকলাম, সি ইজ ইকাল টু এ প্লাস বি ওয়াই। এখন আমাকে এখান থেকে বের করতে হবে কি? এখান থেকে বের করতে হবে বি বিন্দুতে আমার এমপিসি কত আর এফ বিন্দুতে আমার এমপিসিটা কত। তাহলে আমি দেখি, আমরা দেখি আমার বি বিন্দুতে এমপিসি, বি বিন্দুতে এমপিসি ইকুয়াল টু এমপিসি সূত্র ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি কতখানি? এতখানি, বিডি। ডেল্টা সি হচ্ছে বিডি আর ডেল্টা ওয়াই হচ্ছে এ ডি। ডেল্টা সি হচ্ছে বিডি আর ডেল্টা ওয়াই হচ্ছে আমার কত? এডি। এটা হচ্ছে আমার কি? এতটুকু হচ্ছে আমার এবি রেখার ঢাল। এবি এবি রেখার ঢাল, এটা হচ্ছে আমার এবি রেখার ঢাল।
আবার এফ বিন্দুতে আমি যদি দেখি, এফ বিন্দুতে আমি যদি এমপিসিটা দেখি, এফ বিন্দুতে এমপিসি ইকুয়াল টু ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। কত? ডেল্টা সি এফ ই, আর ডেল্টা ওয়াই কত? বিই ইকুয়াল টু কি হবে আমার? বিএফ রেখার ঢাল, বিএফ রেখার ঢাল, বিএফ রেখার ঢাল। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমার এবি রেখা এবং বিএফ রেখা একই সরল রেখায় অবস্থিত। যেহেতু এবি রেখার ঢাল এবং বিএফ রেখার ঢাল আমার একই সরল রেখা, সরল রেখাটা হচ্ছে আমার কি? ভোগ রেখা, সরল রৈখিক ভোগ রেখার উপর অবস্থিত। অতএব আমরা বলতে পারি যে এই রেখার প্রতিটা বিন্দুতে, সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল হবে সমান। আর আমরা কি জানি? ভোগ রেখার ঢাল দ্বারা এমপিসি প্রকাশ পায়। তাই আমরা বলতে পারি যে এবি এবং বিএফ রেখার ঢাল যেহেতু একই সরল রেখায় অবস্থিত, অতএব ওই সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল হবে সমান। আর ভোগ রেখার ঢাল দ্বারা এমপিসি প্রকাশ পায়, অতএব এই কারণে এমপিসিটা আমার হবে স্থির। অতএব এমপিসি হবে স্থির। ঠিক আছে, এমপিসি হবে স্থির। তাহলে আমরা কি বলতে পারলাম? আমরা প্রথমে বি বিন্দুতে এমপিসিটা নির্ণয় করে দেখালাম সূত্র দিয়ে। আমার এমপিসিটা হচ্ছে কি? ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি কতটুকু? বিডি, আর ডেল্টা ওয়াই কতখানি? এডি। এটা হচ্ছে আমার এবি রেখার ঢাল। তারপর আমি এফ বিন্দুতে আবার আমি এমপিসি নির্ণয় করলাম। আমার এফ বিন্দুতে আমার এমপিসি কতখানি? ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। তাহলে আমার এফ বিন্দুতে ডেল্টা সি কত? এফ ই, আর ডেল্টা ওয়াই কতখানি? বিই। তাহলে এটা হচ্ছে বিএফ রেখার ঢাল। তাহলে দেখো, এবি রেখার ঢাল এবং বিএফ রেখার ঢাল, দুইটা রেখার ঢালই আমার কি? একটা সরল রেখার উপর অবস্থিত। আমরা জানি যে সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল হবে সমান, আর ভোগ রেখার ঢাল দ্বারা এমপিসি প্রকাশ করা হয়। অতএব আমরা বলতে পারি যে আমাদের এমপিসিটা হবে স্থির। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের এই 5 নম্বর বৈশিষ্ট্যটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা হবে স্থির। আমি গাণিতিকভাবেও তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং গ্রাফিক্যালিও আমি বুঝিয়ে দিলাম। এখন 6 নম্বর বৈশিষ্ট্য আমরা পড়ব। আমাদের 6 নম্বর বৈশিষ্ট্যটা কি? স্বল্পকালীন ভোগ অপেক্ষকে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হবে। স্বল্পকালীন ভোগ অপেক্ষকে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হবে। এপিসিটা কি? গড় ভোগ প্রবণতা। এমপিসিটা কি? প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হবে। এপিসিটা এমপিসি এর চেয়ে বড় হবে। তাহলে আমি লিখি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। আমি এমপিসি বের করি, ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই, ডি বাই ডিওয়াই এ প্লাস বিওয়াই ইকুয়াল টু ডিরাইভেশন করলে আমার এমপিসি আসবে কত? বি। আর ডিটেলস করলাম না ভেঙে ভেঙে, কারণ আমরা জানি এর আগে আমি ডিটেলস করে দিয়েছি। তাহলে এপিসি এ কত আসবে? সি ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস বিওয়াই ডিভাইডেড বাই ওয়াই। যদি ভাগ দেই আসবে এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি। আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি এর জায়গায় আমরা লিখতে পারি এমপিসি। অতএব দেখো, অতএব এ যদি গ্রেটার দেন 0 হয় এবং ওয়াই যদি আমার গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলতে পারি এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এ যদি একটা পজিটিভ মান হয়, এ ইজ গ্রেটার দেন 0 এবং ওয়াই ইজ গ্রেটার দেন যদি আমাদের 0 হয়, এ ইজ গ্রেটার দেন 0 এবং ওয়াই যদি ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হবে।
ওকে, এই হচ্ছে আমার গাণিতিক ডিরাইভেশন। আমরা প্রথমে কি করলাম, স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে সূত্রের সাহায্যে এমপিসিটা বের করলাম আর এপিসিটা বের করলাম। দেখো যেহেতু বি এর জায়গায় আমি লিখতে পারি, আমরা এমপিসি লিখতে পারি। এখন তাহলে বলেছি যদি যদি একটা পজিটিভ মান হয়, এ ইজ গ্রেটার দেন 0 এবং ওয়াই যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমি বলবো, আমরা বলতে পারি এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হয়। এই হলো আমার গাণিতিক ব্যাখ্যা। এখন চলো তাহলে আমরা চলে যাই আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে। আমরা যদি একটা গ্রাফ এঁকে দেখাই তাহলে মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এই 45 ডিগ্রি লাইন আঁকলাম, এই হলো ভোগ রেখা আঁকলাম, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এখানে দিলাম এ, এটা হলো ডি, এটা হলো y1। এখন দেখো y1 আমার i স্তরে আমার এমপিসিটা কত হবে, এমপিসি ইজ ইকুয়াল টু ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি কতখানি, ডিডি, আর ডেল্টা ওয়াই কতখানি, এডি। এডির জায়গায় আমি লিখতে পারি বিডি ডিভাইডেড বাই ও y1। এখন আমি তাহলে কি বলবো, যেহেতু by1 is greater than, ঠিক আছে, যেহেতু এই হলো আমার এমপিসি, যেহেতু by1 is greater than bd, অতএব আমরা বলতে পারি এপিসি is greater than এমপিসি হবে। এখানে এপিসিটা হচ্ছে সি ডিভাইডেড বাই ওয়াই, সি হচ্ছে by1 আর ওয়াই হচ্ছে ও y1। ওকে, তাহলে আমি বলবো যে যেহেতু by1 ইজ গ্রেটার দেন বিডি, তার মানে আমরা বলতে পারি এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হবে। কারণ দেখো আমার হর হচ্ছে সেম, ও y1 আর by1টা গ্রেটার দেন হচ্ছে বিডি, তার মানে বলতে পারি এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। আজকে এ পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে অন্য টপিকস নিয়ে আবার আলোচনা করব। ভালো থাকো সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।